আচ্ছা, তো আমরা কনজারভেশন প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম পড়ছি। তো সেখানে কনজারভেশন কথার মানে হচ্ছে সংরক্ষণ, সংরক্ষণ মানে হচ্ছে আগেই যা ছিল পরেও তাই থাকবে। তো কনজারভেশন প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম বলছে আগেও যা লিনিয়ার মোমেন্টাম ছিল পরেও তা লিনিয়ার মোমেন্টাম, সেই লিনিয়ার মোমেন্টামই থাকবে। সো ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম উইল বি ইকুয়াল টু দ্য ফাইনাল লিনিয়ার মোমেন্টাম, সেটাই লিখেছি আমি। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে এটা কি সবসময় হবে নাকি কিছু পার্টিকুলার কেসে হবে? অবশ্যই কিছু কন্ডিশন আছে। সো দ্য কন্ডিশনস, কন্ডিশনের 1 নাম্বার হচ্ছে system is isolated from the surroundings. তো কি জয়েন করছে তো লেটে। আচ্ছা, তাহলে কি কন্ডিশন? প্রথম কন্ডিশন কি, যে সিস্টেম ইজ আইসোলেটেড ফ্রম দ্য সারাউন্ডিং। তো এটা বোঝার জন্য একটা সিম্পল এক্সাম্পল দিই। ধর একটা লোক দৌড়চ্ছে আর একটা লোক দৌড়চ্ছে, ঠিক আছে? এরা দুজন দুজনের হাত ধরে দৌড়চ্ছে, ঠিক আছে? তো এই যে দুটো লোক হাত ধরে দৌড়চ্ছে, এটা একটা সিস্টেম, ওরা জয়েন্টলি দৌড়চ্ছে। সো দিস ইজ আ সিস্টেম, একে অপরের অপরের সাথে সাথে যুক্ত, তো একে অপরের সাথে ইন্টারাকশন করছে। সো দিস ইজ আ সিস্টেম অ্যান্ড দিস সিস্টেম ইজ আইসোলেটেড। ধর এর বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে চুপচাপ। সো দিস সিস্টেম, ইট ইজ আ সিস্টেম অ্যান্ড দিস সিস্টেম ইজ আইসোলেটেড ফ্রম এই লোকটা। তার মানে সারাউন্ডিং এর সাথে এই সিস্টেমটা আইসোলেটেড, এই সারাউন্ডিং এর কোনো লোকের সাথে এই সিস্টেমটা কোনোভাবে ইন্টারাকশন করছে না। তো এইরকম সিস্টেমকে আমরা আইসোলেটেড সিস্টেম বলবো, রাইট? আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট কি, there may be internal force but no external force is applied. আচ্ছা, এটা মানে কি, যে এই যে সিস্টেম, প্রথমত সিস্টেমটা আইসোলেটেড হতে হবে সারাউন্ডিং এর থেকে। 2 নাম্বার হচ্ছে সিস্টেমটার মধ্যে ইন্টারনাল ফোর্স থাকতে পারে। ইন্টারনাল ফোর্স মানে অভ্যন্তরীণ বল, কিন্তু কোনো বাহ্যিক বল থাকবে না, কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না। মানে যদি এই লোক এর যদি এ হয়, এ যদি বি হয়, এ বি নিজেদের মধ্যে ফোর্স দিতে পারে, ইন্টারাকশন করতে পারে, যা খুশি করতে পারে, আই ডোন্ট কেয়ার, কারণ এই সিস্টেমটা আইসোলেটেড, ওরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বল থাকতে পারে, ইন্টারনাল ফোর্স থাকতে পারে। কিন্তু এ বি কে সি এর সাথে ইন্টারাক্ট করলে চলবে না, কারণ সি হচ্ছে একটা এক্সটার্নাল সারাউন্ডিং। তো এই সিটা যদি এখন এ এর সাথে হাত ধরে, তাহলে কিন্তু আর আমি সিস্টেমটাকে আইসোলেটেডও বলবো না, সিস্টেমটা লাইক বলবো যে সিস্টেমটার মধ্যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, কারণ সি ঢুকে গেছে সিস্টেমটার মধ্যে। বোঝা যাচ্ছে? তো সিস্টেমটা সবসময় আইসোলেটেড হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, সিস্টেমটা থেকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে হবে না, সিস্টেমটা শুধু ইন্টারনাল ফোর্স থাকলে চলবে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে চলবে না। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে, দেন সেই সিস্টেমটার লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভড হয়। তাহলে এই সিস্টেম যদি এই সি এর সাথে কোনো ইন্টারাক্ট না করে, শুধু এ বি নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে, তাহলে এই এ বি ওয়ালা যে সিস্টেমটা, সেই সিস্টেমটার ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম সবসময় ফাইনাল লিনিয়ার মোমেন্টামের সাথে সমান হবে। বোঝা গেছে? ম্যাম আচ্ছা, এটাকে যদি ভালো করে লিখি তাহলে মানে যেটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল, সেটা হচ্ছে ইফ নো এক্সটার্নাল ফোর্স on a substance or system of particles, the total momentum, based total linear momentum is conserved. ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে বলতো, আমি যে এক্ষুনি এক্সাম্পলটা দিলাম, সেই সিস্টেমটাতে কটা পার্টিকেল আছে? এই যে আমি এখানে কথাটা মেনশন করলাম না, সিস্টেম অফ পার্টিকেলস, তো এই সিস্টেমটার মধ্যে কটা পার্টিকেল আছে, যে সিস্টেমটা এক্ষুনি আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করলাম? কে বলবি? ম্যাম একবার প্লিজ কোশ্চেনটা রিপিট করুন না, শুনতে পেলাম না ম্যাম। কোয়েশ্চেনটা হচ্ছে, যে সিস্টেমটা আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম, সেই সিস্টেমটায় কটা পার্টিকেল আছে? ম্যাম দুটো।
দুটো পার্টিকেল আছে, এক্স্যাক্টলি এ অ্যান্ড বি। কি হলো? আচ্ছা, এ অ্যান্ড বি এরকম অনেকগুলো হতে পারে একটা সিস্টেমে 10-12টা পার্টিকেল আছে, তাই জন্য আমি সিস্টেম অফ পার্টিকেল মেনশন করেছি। আচ্ছা, তোদের এই কনজারভেশন প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তোদের এক্সামে লিখতে দেয়। ম্যাম আপনার কথাটা আটকাচ্ছে ম্যাম। কথা শোনা যাচ্ছে না? ম্যাম আপনার কথাটা আটকাচ্ছে ম্যাম। হ্যাঁ এখনো ম্যাম, শোনা আটকাচ্ছে ম্যাম, যাচ্ছে। তোর নেটে প্রবলেম শোনা তাহলে। যাচ্ছে না ম্যাম। ম্যাম এই স্লাইড গুলো ম্যাম শেয়ার করবেন ম্যাম গ্রুপে? স্লাইড গুলো শেয়ার করতে পারে, কিন্তু রেকর্ডিং কিন্তু আমি শেয়ার করবো না। ঠিক আছে ম্যাম, তাহলে স্লাইড গুলো একটু শেয়ার করে দেবেন। স্লাইড গুলো শেয়ার করে দেবো। আচ্ছা, সো যেটা ইম্পর্টেন্ট, ম্যাম ইউটিউব চ্যানেলেও দেবেন না এটা? না, যেটা অনলাইন ক্লাস হবে সেগুলো আমি ইউটিউব চ্যানেলে দেবো না। আমি শুধুমাত্র যে ক্লাসগুলো নিতে পারবো না বা অনলাইন নেব না সেগুলো ইউটিউবে পাবলিশ থাকবে। আচ্ছা আচ্ছা। ম্যাম তাহলে আগের স্লাইড গুলো একটু দিয়ে দেবেন ম্যাম, মানে আগে যেগুলো আপনি পড়িয়েছেন। হ্যাঁ, আমি দিয়ে দেবো সব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললাম, নেক্সট উইক থেকে তোদের ইউটিউবের মানে তোরা আবারও জিজ্ঞেস করছিস, তোরা ইউটিউব বেশি প্রেফার করছিস না অনলাইন ক্লাস বেশি প্রেফার করছিস? ইউটিউবটা ম্যাম। मैं यूट्यूब यूट्यूब पे ইউটিউবে বেটার মনে হচ্ছে। यूट्यूब में डर मैम। ম্যাম Okay. ইউটিউব। সো নেক্সট উইক থেকে আমি প্রবাবলি 2টো অনলাইন ক্লাস নেবো আর একটা করে ইউটিউব ভিডিও দেবো। আর তোরা যদি পড়াশোনা বন্ধ করে দিস মুশকিল হবে ইউটিউব ভিডিও দিতে গিয়ে। আচ্ছা, এনিওয়ে আই গেস তোদের ফেব্রুয়ারি থেকে খুলে যাবে কলেজ। যাই হোক, ম্যাডাম বলছিলাম যে তো অনলাইন ক্লাস হবে ওটা যদি রেকর্ডিং করে ইউটিউবে ছাড়া হয়? না, আমি কোনো অনলাইন ক্লাসের রেকর্ডিং দেবো না। আমি অনলি যে ক্লাস নেব না সেই ক্লাসের রেকর্ডিং দেবো। মানে নেবো না বলতে যে ক্লাস ইনবিল্ড বলবো যে ইউটিউবের জন্য ইউটিউবে পাবলিশ করবো সেই ক্লাসটাই শুধু ইউটিউবে থাকবে। যেমন নেক্সট উইক থেকে আমি শুক্রবারের ক্লাসটা ইউটিউবে দেবো। এন্ড অফ দ্য উইক তোরা শনি রবিবার দেখবি, দিয়ে কাম অন মানডে আমরা ডিসকাস করবো। ওকে ম্যাডাম। আর যেগুলো আমার বেসিক্যালি যে ক্লাসগুলো এরপর থেকে যেগুলো আমার ভিজুয়ালাইজ করবার জন্য অনেক জিনিসপত্র লাগবে সেগুলো ইউটিউবে বানাবো। যেগুলো সিম্পলি ম্যাথ বা আমি লিখে করতে পারি অনলাইনে, সেগুলো আমি অনলাইন ক্লাসে নিয়ে নেবো। আচ্ছা, যাই হোক, সো যেটা বলছিলাম যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল ওদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা লিখতে দিলে প্রথমেই মনে রাখবি লিনিয়ার কথাটা মেনশন করবি, কারণ আমরা এখনো সার্কুলার মোশন পড়িনি। সার্কুলার মোশনে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্মটা সম্পর্কে পড়বো, তখন আবার অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন পড়বো। সো লিনিয়ার টার্মটা ইম্পর্টেন্ট। আর এই দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, এই দুটো কন্ডিশন না লিখলে কিন্তু ফুল মার্কস পাবি না। যে সিস্টেমটা আইসোলেটেড হতে হবে আর কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না, এই এই দুটো টার্ম মেনশন করা ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা এটাকে জাস্ট ম্যাথামেটিক্যাল ফর্মে লেখার চেষ্টা করব। জাস্ট এক্স্যাক্টলি মানে লটাকে ম্যাথামেটিক্যাল ফর্মে কিভাবে লেখা যায়। তো ম্যাথামেটিক্যাল, আচ্ছা, ম্যাথামেটিক্যাল ফর্মে লেখার জন্য আমরা একটা ইজি এক্সাম্পল কে কনসিডার করি। লেটস সে m1 একটা পার্টিকেল ছিল আর m2 একটা পার্টিকেল ছিল, ঠিক আছে? আচ্ছা, m1 একটা ভেলোসিটি নিয়ে এদিক দিয়ে যাচ্ছে, ধর u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ভেলোসিটির মাথায় ভেক্টর সাইন দিলাম কারণ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আর m2 ধর এইদিকে u2 নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাওয়ার সময় একটা টাইমে গিয়ে ওদের মধ্যে কলিশন হবে। তো দুজনের মধ্যে কোলাইড করলো, কোলাইড করার পর ওরা ওদের পাথ চেঞ্জ করবে। সো লেটস সে m1 এইভাবে গেল আর m2 ধর এইভাবে গেল, ঠিক আছে? সো লেটস সে আফটার কলিশন m2 এর ভেলোসিটিটা হলো v2 আর এটার ভেলোসিটি হলো v1। বুঝা গেছে? তাহলে এটা আমাদের হচ্ছে সিনারিও। সো এই সিনারিওতে কটা পার্টিকেল আছে? দুটো ম্যাডাম। দুটো। তাহলে সিস্টেম কনসিস্ট টু পার্টিকেলস, m1 and m2। তাহলে m1 m2 নাথিং বাট পার্টিকেল দুটোর মাস, রাইট? তাহলে এক নাম্বার হচ্ছে মাস m1 m2, 2 নাম্বার ইনিশিয়াল ভেলোসিটি। কার ইনিশিয়াল ভেলোসিটি অফ m1 ইজ কি? u1। ইনিশিয়ালে m1 এর ভেলোসিটি u1 ছিল, ইনিশিয়াল ভেলোসিটি অফ m2 কি? u2, ইউটিউব। রাইট?
সিমিলারলি ফাইনালেও একটা কলিশন হওয়ার আগে একটা ভেলোসিটি, কলিশন হওয়ার পর এদের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফাইনাল ভেলোসিটি অফ m1 আমি ধরেছি হচ্ছে v1, V1 আর এটা হচ্ছে v2। ঠিক আছে, আচ্ছা। সো নাও এইটা হচ্ছে দেখ আফটার সরি বিফোর কলিশন সিনারিও। বিফোর কলিশনের পিকচারটা হচ্ছে এটা, বিফোর কল, আর এটা হচ্ছে আফটার কলিশন। এবার ভালো করে দেখ, আমাদের লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে গেলে আমি আবারও বলেছি দুটো কন্ডিশন লাগে। এক নাম্বার কন্ডিশন কি বলেছিলাম, সিস্টেমটাকে আইসোলেটেড হতে হবে সারাউন্ডিং এর থেকে। তাই এটা ক্লিয়ার, m1 m2 নিজেদের মধ্যে কোলাইড করছে, বাইরে থেকে কেউ এসে ওদেরকে কোনোভাবে হ্যাম্পার করছে না। তো m1 m2 হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। তাহলে এক নাম্বার কন্ডিশন ফুলফিল, আইসোলেটেড সিস্টেম। দু নাম্বার কন্ডিশনও দেখ ফুলফিল, অনলি ইন্টারনাল ফোর্স ইজ দেয়ার। আর ইন্টারনাল ফোর্সটা কি রে? ম্যাম হুম, বল। ম্যাম বলছি আমার বাড়িতে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু লেট করছি, তা আপনি রেকর্ডটা কি একটু ইউটিউবে দিয়ে দেবেন? রেকর্ড আমি দেবো না, আমি স্লাইডস দিয়ে দেবো, বাকি বন্ধুদের থেকে কারোর থেকে বুঝে নিস। ঠিক আছে ম্যাম, আমার একটু প্রবলেম হয়, আমি একটু লেট করছি। ঠিক আছে, আচ্ছা কি বলছিলাম। তো এখানে সিস্টেমটার মধ্যে অনলি ইন্টারনাল ফোর্স আছে। তো ইন্টারনাল ফোর্সটা কি কেউ বলতে পারবি? অভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি না, ফোর্স মানে তো বল। আভ্যন্তরীণ বাইরে বলটা থেকে কি? ম্যাম ফোর্স করে। আভ্যন্তরীণ বলটা কি এখানে? ভালো করে ভাব, চিন্তাটা কি হচ্ছে। অ্যাট্রাকশনটা সরি, ম্যাম, অ্যাট্রাকশনটা। অ্যাট্রাকশন কোথায় হচ্ছে, কি হচ্ছে এখানে? ম্যাম এখানে তো কলিশন হচ্ছে, কলিশন কলিশন একদম। তাহলে ইন্টারনাল ফোর্সটাই কলিশন, দুজন দুজন কোলাইড করছে, এটাই ইন্টারনাল ওদের মধ্যে। তাহলে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, কারণ বাইরে থেকে কেউ কিছু করছে না, রাইট? তাহলে এক্সটার্নাল ফোর্স নেই, ইন্টারনাল ফোর্স আছে, কলিশন, আর সিস্টেম আইসোলেটেড। তাহলে প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম হোল্ড করবে নিশ্চয়ই। তো এই দুটো কন্ডিশন থেকে বলতে পারি এলএমসিপি। আচ্ছা, এলএমসিপি মানে হচ্ছে এইখানে লিখে দিই আমি, আচ্ছা এখানে লেখা যাবে না। এলএমসিপি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, শর্টে লিখলাম লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, সেটাকে শর্টে এলএমসিপি বলবো এরপর থেকে। ঠিক আছে, এত বড় লিখতে না। সো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল হোল্ডস করছে। আচ্ছা ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। বল। ম্যাম m1 আর m2 যখন কলিশনটা ঘটাচ্ছে, তখন ম্যাডাম যদি বাইরে থেকে, আপনি বলছেন যে কোনো ফোর্স এখানে ক্রিয়েট করছে না, মানে বাইরে থেকে কোনো ফোর্স এখানে নেই, ক্রিয়েট এটা করছে না, অ্যাক্ট করছে না। হ্যাঁ, Create বাইরে আবার থেকে কি? কোনো ফোর্স অ্যাক্ট করছে না m1 আর m2 কলিশনের সময়। একদম কিন্তু তাই। ম্যাডাম ধরুন ম্যাডাম ও m1 আর m2 তো কোনো মাধ্যমের মধ্যে রয়েছে। ওই হাওয়া ফাওয়া বলছি, ওসব নেগলিজেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওইটা তো ম্যাম negligible। যদি, আচ্ছা আচ্ছা, ওগুলো নেগলিজেবল, ওইটাই ম্যাম বাট আমি ওটাকে, জিজ্ঞাসা করছিলাম। সেটা তো ফ্রিকশন সব ওগুলো সব ইন্টারনালি হয়ে যাবে, কারণ সিস্টেমটাকে যখন ক্লোজ করছিস, সিস্টেমটার সারাউন্ডিংটাকে তুই ক্লোজ করছিস, সেই সিস্টেমটা তার বাইরের সিস্টেমের থেকে বলছি। মানে এই পুরো লাইক, যদি এটাকে পুরোটাকে কনসিডার করি, এই গোলটাকে, এটা একটা যদি সিস্টেম ধরিস যেখানে পুরোটা কলিশন হয়ে ওরা নিজেদের মধ্যে বেরিয়ে যাচ্ছে, এইটার মধ্যে তো বেরিয়েছে। ফ্রিকশন আছে, অনেক কিছু আছে, এগুলো সব ভেতরে চলে যাচ্ছে। এর বাইরে থেকে কেউ এসে এর মধ্যে কিছু এফেক্ট করছে মানে না। কোনো তৃতীয় ব্যক্তি এসে ওখানে এফেক্ট করছে এক্স্যাক্টলি না, না, সেটা মানে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তুই পেরেছি তোর ম্যাম। একটা বন্ধুর সাথে কুস্তি লড়ছিস, বাইরে থেকে এসে কেউ কিছু বলছে না, তোরা দুজনে কুস্তি করছিস। ঠিক আছে, ব্যাপারটা এইরকম। হ্যালো ম্যাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, বুঝতে পেরেছি। হ্যালো ম্যাম। অয়ন বল। ম্যাম বলছিলাম ম্যাম, আমার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে ম্যাম, আমি কি লিভ করব? হ্যাঁ হ্যাঁ, করে যা। থ্যাংক ইউ। ম্যাম আমার একটু প্রবলেম হচ্ছে ম্যাম, চার্জ চলে যাচ্ছে ম্যাম, একটু আমি লিভ করছি। হ্যাঁ প্লিজ, যারা লিফট করবি তারা লিফট করে যা, কিছু বলবো না, বাট ক্লাস অনেক লেট করে করাস না আমাকে। আচ্ছা যাই হোক, তো তাহলে লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল কনজারভেশন প্রিন্সিপাল হোল্ড হচ্ছে। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালে আমি আগেই শর্টে লিখেছিলাম যে ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টামকে ইকুয়াল করতে পারি, যেই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল হোল্ড করবে এই জিনিসটা হবে। তাহলে এবার কেউ আমাকে বল, ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম, আচ্ছা লিখি এখানে পুরোটাই, ইনিশিয়াল লিনিয়ার m1 হুম plus m2 u2 very good. So equal m1 to u1 plus m2 u2 is equals to কি হবে? m1 v1 m1 v1 m2 plus v2। m2 v2.
এই হচ্ছে প্রিন্সিপালটা। ঠিক আছে, এটা কারোর বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই? কারণ ইনিশিয়াল ভরবেগ হচ্ছে M1 এর জন্য M1 U1 আর M2 এর জন্য M2 U2, তাহলে দুটোকে যোগ করলেই টোটাল হয়ে যাবে টোটাল ইনিশিয়াল ভরবেগ, আর টোটাল ফাইনাল ভরবেগ হবে M1 V1 প্লাস M2 V2. So this is the mathematical form of a linear momentum conservation principle. আচ্ছা যদি Ma'am. তোদের, হ্যাঁ বল। ম্যাম LMCP সিটা কি লিখেছেন? সেটা কনজারভেশন, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, LMCP। আচ্ছা ওকে, তোদের যখন এক্সামে লিখতে দেবে যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল লেখো, আমি চাইবো তোরা প্রিন্সিপালটা লিখবি, কন্ডিশন গুলো লিখবি, লেখার পর এই ম্যাথামেটিক্যাল ফর্মটাও লিখে দিবি। জাস্ট কিচ্ছু না, এইটা লিখতে হবে তোদেরকে, যে এরকম দুটো পার্টিকেল ছিল, ওদের ভেলোসিটি গুলো ইনিশিয়ালে এটা, ফাইনালে এটা, ওরা নিজেদের মধ্যে কোলাইড করছে, তাহলে আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল থেকে এটা লিখতে পারি। দেন ইউ উইল বি গেট, মানে ফুল হবে লেখাটা। ওকে, সো নেক্সট পার্টে যাই। আচ্ছা নেক্সট পার্টে হচ্ছে প্রুফ করব আমরা এটাকে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালটাকে। আচ্ছা এগেইন আমি বলছি সেম এক্সাম্পল আমি আবার ড্র করি, M1 M2 U1 U2 কলিশন হচ্ছে, আর কলিশন হওয়ার পর ওরা দুজন দুদিকে বেঁকে যাচ্ছে, একটা হচ্ছে M2 যাবে এদিকে, এটা হবে V2, আর এটা হবে M1 U2, সরি V2 V1। আচ্ছা এই ছিল সিনারিও। আচ্ছা এবারে আমরা প্রুফ করব। আচ্ছা প্রুফ করার আগে সবার আগে কন্ডিশন ইউজ করব। কন্ডিশন কি বলছে? নো এক্সটার্নাল ফোর্স। নো এক্সটার্নাল ফোর্স মানে কি রে? F is equals to 0। আচ্ছা F is equals to what? নিউটনস এর সেকেন্ড ল কি বলছে? কে বলবে? ম্যাম বল যেদিকে কাজ করে ত্বরণ সেই দিকে কাজ নিউটনের করে। সেকেন্ড ল এটা বলছে না, কে বলবি সেকেন্ড ল? দাঁড়া আমি জিজ্ঞেস করব। না না ম্যাম, MA বলবো। F equal to ma। সায়ন মাইতি বলতো দেখি লিনিয়ার এই বলে নিউটনের Yes, সেকেন্ড ma'am. লটা কি ছিল? ভিডিও দেখেছিলিস? না দেখিস। M for mass, ma is fine, আর সেটা সেকেন্ড ল, কিন্তু মানে সেকেন্ড ল এক্স্যাক্টলি লটা বল আমাকে কি ছিল? অনিত তোরা ভিডিও দেখেছিলিস? আদৌ আমার এখন সন্দেহ লাগছে তোরা কেউ ইউটিউবের ভিডিও দেখিস। দুর্গা বল দেখি। ম্যাম ম্যাম F Ma'am. equal to ma তো। F is equals to ma is fine, but লটা কি? লটা বল, এক্স্যাক্ট লটা কি ম্যাম ছিল? বলবো। কে বলবে? বিলাস বল। ম্যাম কোন বস্তুকে বাইরে থেকে বল সারা জীবন সোজা দিকে এই না, ওটা নিউটনের ফার্স্ট ল, সব ঘুলিয়ে একেবারে রাজন না বল। ম্যাম Force is directly proportional to the rate of change of momentum. ভেরি গুড ভেরি গুড। রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, অলওয়েজ লিনিয়ার মোমেন্টাম কথা বলবি, বা মোমেন্টাম হোয়াট এভার ইট ইজ। ম্যাম বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। So rate of change in linear momentum is exactly equal to the external force applied to the system. তাহলে F is equals to basically কি ছিল? আচ্ছা যারা ma বলছিলিস তাদের জন্য এটা, a মানে কি? dv/dt। মাস যদি কনস্ট্যান্ট থাকে এটাকে এভাবে লিখতে পারি dmv/dt, অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে লিখতে পারি না dp/dt। এটাই দেখ, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফোর্স। এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এই ma বলে দিলে হবে না, কিন্তু নিউটনের সেকেন্ড ল হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টামের সাথে সম্পর্ক করে, সেইখান থেকে ঘুরে ফিরে তুই ma লিখিস। তো তোরা অ্যাকচুয়ালি উল্টোটা বললি, ma টা dp/dt থেকে ডিরাইভ হয়। যাই হোক, সো F is equals to dp/dt। তাহলে এখানে ফর আওয়ার সিস্টেম F এক্সটার্নাল, আমি এখানে x বলে লিখি, F এক্সটার্নাল ইজ 0, তাহলে এখানেও F এক্সটার্নাল যদি লিখি তাহলে এটা ইজ ইকুয়ালস টু 0। যদি এটা 0 হয় তাহলে P ইজ ইকুয়ালস টু কি রে? dp/dt যদি 0 হয় তাহলে P কি? কনস্ট্যান্ট। গুড, P কনস্ট্যান্ট। আচ্ছা P যদি কনস্ট্যান্ট হয়, বোথ সাইডে যদি dp নিই তাহলে কি হবে আবার? 0 না? 0 ম্যাডাম। তাহলে ফোর্স এক্সটার্নাল 0 হলে
চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা চেঞ্জ ইন মোমেন্টামটা কি? টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম। টোটাল চেঞ্জ ইন মোমেন্টামটা 0, হ্যাঁ ম্যাডাম 0 হবে। ঠিক আছে। এবার টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম যদি 0 হয়, এখানে মোমেন্টাম কটার আছে? দুটো পার্টিকেল, তাহলে দুজনের মোমেন্টাম থাকতো, সিম্পল, রাইট? পার্টিকেল দুটো, তাহলে দুটো মোমেন্টাম থাকে। ডিপি ইকুয়ালস টু 0 কে সিম্পলি করে লিখতে পারি dp1 প্লাস dp2 ইজ ইকুয়ালস টু 0, যেখানে dp1 বলবে চেঞ্জ ইন মোমেন্টাম ফর মাস m1, রাইট? আর dp2 টা হচ্ছে সেম জিনিস ফর m2। বোঝা গেছে? টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম মানে দুটো পার্টিকেলের যে চেঞ্জ সেটাকেই লিখবো। তাহলে দুটো পার্টিকেল মানে প্রথমটার চেঞ্জ হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম ফর মাস m1 হবে dp1, আর চেঞ্জ ইন মোমেন্টাম ফর মাস m2 হবে dp2। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ম্যাম। এবার কেউ আমাকে বলতো dp1 ইজ হোয়াট? ভালো করে লেখাটা পড়। চেঞ্জ ইন মোমেন্টাম ফর মাস m1, তো ইনিশিয়ালে মোমেন্টাম ছিল m1 আর ফাইনালে মোমেন্টাম হলো m1 v1। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে m1 এর জন্য? V1 তাই ম্যাম না ডিপি1 হবে তো। V1 তো ম্যাম। ভালো করে শোন কি বলছি। চেঞ্জ ইন মোমেন্টাম ফর মাস m1, ঠিক আছে? ইনিশিয়ালে এই মাস m1 এর মোমেন্টাম ছিল m1 u1, কলিশন করার পর ফাইনালে মোমেন্টাম হলো m1 v1। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? ম্যাম m1 v1 মাইনাস V1 টা হচ্ছে ম্যাম m1 u1। একদম চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে তাহলে? m1 v1 মাইনাস m1 u1, এটাই চেঞ্জ। হ্যাঁ ম্যাডাম ঠিক। এবার dp2 টা লিখে ফেল শর্ট করে, কি হবে তাহলে? m2 এর চেঞ্জ ইন মোমেন্টাম, M2 V2 মাইনাস M2 U2। একদম m2 v2 মাইনাস m2 u2। এবার এই জায়গা এই dp1 dp2 পেয়ে গেছিস, এই রিলেশনে বসিয়ে ফেল। বসিয়ে দেখ তো পুরনো রিলেশনটা ফিরে পাস কিনা। হ্যাঁ ম্যাম ওটাই হবে। ওটাই আসছে ম্যাডাম, ওটাই আসছে। ওটাই আছে তো, আমি এই সাইডে করি। হুম। m1 v1 minus m1 u1 that plus m2 v2 minus m2 u2 is equals to 0। এবার এদিক ওদিক যদি অ্যালজেব্রিক করিস ওই আগের ইকুয়েশনটাই পাবি, যেটা হচ্ছে m1 u1 plus m2 u2 is equals to m1 v1 plus m2 v2। এইটা হচ্ছে সেই প্রিন্সিপালটা ফর্মুলা। তো এটা প্রুফ হলো তাহলে। আচ্ছা যদি প্রুফ করতে দেয় তাহলে কিন্তু এইটা করবি, আগেরটা করে দিলে হবে না। আগেরটা তুই স্টেট করেছিস, ডিরেক্টলি লিখে দিয়েছিস, আর এটা তুই প্রুফ করলি ফ্রম নিউটনস ল থেকে, মানে এক্সটার্নাল ফোর্স 0 এটা থেকে প্রুফ করে দেখালি। আচ্ছা এত অবধি তাহলে ক্লিয়ার সবার? তাহলে নেক্সট পার্টে যাই। কেউ রেইজ হ্যান্ড করেছিস? শ্রীরামুল কোয়েশ্চেন আছে কোনো? যাই হোক, আচ্ছা নেক্সট পার্ট হচ্ছে ডিরাইভ। আচ্ছা তোদের আগে আমি যখন ইউটিউবে ভিডিও পাঠিয়েছিলাম মনে করে দেখ, আমি ফার্স্ট ল ডিরাইভ করেছিলাম সেকেন্ড ল থেকে, মনে আছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডিরাইভ করেছিলাম। এখন আমরা ডিরাইভ করব থার্ড ল ফ্রম সেকেন্ড ল। তো ডিরাইভ থার্ড ল ফ্রম সেকেন্ড ল or and also derive third law from LMCP। LMCP মানে এখন জেনে গেছিস ওইটাই, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। ওখান থেকে থার্ড ল কে ডিরাইভ করব। আচ্ছা থার্ড লটা কি তাহলে? তার আগে একটু বল আমাকে, হোয়াট ইজ থার্ড ল? ম্যাম প্রত্যেক বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা ক্রিয়া সমান প্রতিক্রিয়া বল। ক্রিয়া সমান বিপরীত, মানে একদম বিপরীত ডিরেকশনে হবে ওটা, রাইট? ম্যাম মাইনাস এবার মাইনাস হবে, রাইট। তো এবারে আমাদের সেম প্রবলেম, ঠিক আছে? আমরা এই একটাকেই ফলো করছি, কলিশন ওয়ালা। এখানে ছোট করে লিখেও দিই, m1 হচ্ছে u1 নিয়ে আসছিল, m2 u2 নিয়ে যাচ্ছিল, কলিশন হলো
দুজন দুদিকে বেঁকে গেল, রাইট? এটা হচ্ছে M2 আর এটা M1, এটা হলো V2 আর এটা হলো V1। এই ছিল হচ্ছে আমাদের সিনারিও। তো এবার আমার বল কলিশন যখন হচ্ছে তখন M1 M2 একে অপরের উপর বল প্রয়োগ করছে, কোলাইড করা মানে কি একে অপরকে ধাক্কা দিচ্ছে, রাইট? তাহলে আমি এভাবে লিখতে পারি কি M1 exerts a force on M2, লিখতে পারি না এটা পিকচার? সিমিলারলি M2 exerts করছে একটা ফোর্স on M1। এটা এটা ক্লিয়ার তো? কলিশনের সময় একে অপরকে ফোর্স এক্সার্ট করছে। এবারে দেখ M1 exert a force on M2, তাহলে ফোর্সটা কে খাচ্ছে রে? ফোর্স দিচ্ছে M1, ফোর্সটা খাচ্ছে কে? M2। M2 ম্যাম। তাহলে এটাকে আমি তাহলে F2 বলতে পারি। আর M2 exerts a force on M1, তাহলে ওটাকে F1 বলতে পারি। বেস্ট হয় হ্যাঁ ম্যাম। আমি ভেক্টর সাইন দিই। তাহলে কি লিখতে পারি নিউটনসের প্রিন্সিপাল থেকে? বেসিক্যালি এইটা নিউটনসের থার্ড ল বলছে এটা হওয়া উচিত আমাদের। দিস ইজ নিউটনসের থার্ড ল। এবার এটাকে আমরা প্রুফ করতে হবে কি কি ইউজ করে? সেকেন্ড ল আর এলএমসিপি প্রিন্সিপাল। আচ্ছা, এগেইন এলএমসিপি মানে হচ্ছে তোর এক্সটার্নাল ফোর্স জিরো। আবার ওখান থেকে আসি, এখানে তো সত্যি সত্যি এক্সটার্নাল ফোর্স জিরো ছিল। এক্সটার্নাল ফোর্স জিরো মানে আমরা লিখতে পেরেছিলাম, দেখ এখানে এই ডিপি ইকুয়ালস টু জিরো। আমি আর ওটা লিখছি না, এক্সটার্নাল ফোর্স এই সেম প্রুফ, ঠিক আছে? ম্যাম ওটা dp1/dt প্লাস dp2/dt করলেই তো ম্যাম ওটা 0 চলে আসবে। একদম একদম। ডিপি এফ এক্সটার্নাল মানে এটা আমি আবার লিখছি ডিপি ইজ ইকুয়ালস টু জিরো। ডিপি ইজ ইকুয়ালস টু জিরো মানে দুটো পার্টিকেল ছিল, এগেইন ডিপি1। আচ্ছা এখানে সব ভেক্টর দিই, ডিপি2 ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এত অব্দি আমরা আগেই করেছিলাম। এবারে ভালো করে দেখ, এটাকে দুদিকে টাইম ডেরিভেটিভ নে, দুদিকে টাইম ডেরিভেটিভ নে। তাহলে কি ডিটি দিয়ে ভাগ কর, তাহলে dt দিয়ে ভাগ নে। ডিটি প্লাস ডিপি2 ডিটি। আচ্ছা এবার আমাকে বল F1 মানে কি? F1 কি মানে F1 এর ফোর্সটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? M1 এর উপর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কার চেঞ্জ ইন মোমেন্টাম হবে? M1 এর চেঞ্জ ইন মোমেন্টাম হবে। তাহলে F1 ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি, আর F2 ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিপি2 ডিটি2, সরি 2 না ডিটি। এটা ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। যদি এটা ক্লিয়ার হয় তাহলে এখানে পরের লাইনে একদম ডিরেক্টলি লিখতে পারি F1 প্লাস F2 ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে কি F1 equal to minus F2। F1 হলো এখান থেকে this। হ্যাঁ ম্যাম, আর p1 প্লাস p2 টা তো ম্যাম ধ্রুবক, তো ওটার ধ্রুবকের মানে ডেরিভেটিভ করলে গুণাঙ্কটা শূন্য আছে, তাই ওটা ম্যাম 0 হয়ে যাবে। হ্যাঁ ওটা জিরো হয়েইছে, এখান থেকেই তো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে হলো প্রুফ। সো ফ্রম এলএমসিপি অর সেকেন্ড ল কিসে ইউজ করলি? এটা সেকেন্ড ল, ঠিক আছে? আর এলএমসিপি প্রিন্সিপাল কোনটা? এইটা, এটাই এলএমসিপি বলছে। বা টোটাল মোমেন্টাম কনজার্ভড, এইটা এই প্রিন্সিপালটা এলএমসিপি বেসিক্যালি। টোটাল মোমেন্টাম কনজার্ভড, রাইট? চেঞ্জ ইন মোমেন্টাম জিরো। টোটাল মোমেন্টাম কনজার্ভ মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম জিরো, রাইট? তার মানে এখান থেকে কনজারভেশন প্রিন্সিপাল আর সেকেন্ড ল দুটো ইউজ করে তুই কিন্তু এটা করতে পারলি। তো যখনই তুই থার্ড ল সেকেন্ড ল থেকে ডিরাইভ করতে বললে বা এলএমসিপি থেকে ডিরাইভ করতে বললে একটাই হবে, পরিষ্কার করে লিখে লিখে করবি কোথায় সেকেন্ড ল অ্যাপ্লাই করছিস, কোথায় লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করছিস, আর কেন করছিস, কেন এক্সটার্নাল ফোর্স জিরো হচ্ছে। কারণ ওদের মধ্যে ইন্টারনাল কলিশন আছে, বাইরে থেকে কোনো সারাউন্ডিং থেকে ফোর্স আসছে না। ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে একটা অ্যাপ্লিকেশন পার্ট করব। এত অব্দি সবাই ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা এরপরে যাই তাহলে একটা অ্যাপ্লিকেশন পার্ট করি। তো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালে অনেক অ্যাপ্লিকেশন হয়, আমাদের সিলেবাসে দুটোই আছে, আমরা ওটা নিয়ে ডিসকাস করি। আচ্ছা যেটা ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে রিকয়েল অফ গান 'and' 'ক্যানন'। 'রিকয়েল অফ গান' 'and' 'ক্যানন' মানে হচ্ছে, 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 'রিকয়ে
আচ্ছা, গান মানে কি? বন্দুক। আর ক্যানন মানে কি রে? কামান। আচ্ছা, যখন কোনো বন্দুক থেকে গুলি ছুড়িস, বন্দুকটা দেখবি তোর দিকে সরে আসে, রাইট? তো এই সরে আসাতে তোর দিকে, যে পিছনে সরে আসা, এটাকে রিকয়েল বলে। রিকয়েল মানে পিছনের দিকে যে ফোর্সটা খাচ্ছিস। তো যদি বন্দুক থেকে গুলি বেরোয়, তাহলে বন্দুকটা বা কামানটা নিজের দিকেই সরে আসে, সেইটাকে রিকয়েল বলে। আর এই রিকয়েলটা কেন হয়? সেটাই নাথিং বাট লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালের জন্য। আর এইটার জন্যই তুই দেখবি, যদি কোনোদিন বাইরে বেড়াতে যাস, রাজস্থান বা কোথাও, তো সেখানে রাজবাড়িতে গেলে দেখবি ওখানে তো ক্যানন, পুরোনো দিনের এই কামান টামান থাকে। তো সেখানে দেখবি কামানগুলো বেসিক্যালি ভূমির সাথে বা ম্যাম গ্রাউন্ডের মুর্শিদাবাদই আছে। কিসে আছে? মুর্শিদাবাদে আছে, রাইট মুর্শিদাবাদ, রাইট, হ্যাঁ। হ্যাঁ। তো সেখানে ওই ক্যানন দেখবি কামান গুলোকে গ্রাউন্ডের সাথে আটকে রাখা হয়, মানে ও গ্রাউন্ড দিয়ে, মানে লাইক কি বলবো, গ্রাউন্ড আলাদা করে। মানে বন্দুক তো ছোট, বন্দুক দিয়ে যদি তুই রিকয়েল খাস বা বন্দুক যদি তোর দিকে সরে আসে, তোর খুব একটা ক্ষতি হবে না। কিন্তু এটা এত বড় কামান, যদি কামান থেকে গোলা ছুটতে গিয়ে যদি কামানটা তোর দিকে ব্যাক করে, সেটা খুব, মানে সেটার ফোর্সটা অনেক বেশি হবে, কারণ কামানের মাস অনেক বেশি। তো এই জন্য কামান গুলোকে সবসময় ভূমির সাথে আটকে রাখা হয়, যাতে এই রিকয়েলটাকে অ্যাভয়েড করার জন্য। তো এটাই আমরা আজকে পড়বো, যে রিকয়েলটা কেন হচ্ছে, কিভাবে এলএমসিপি প্রিন্সিপাল আমাদের রিকয়েল জিনিসটা তৈরি করছে। তো আমার ড্রয়িং খুব বাজে করে আঁকবো আমি। তো দিস ইজ আ গান, লেটস সে, এন্ড দিস ইজ দ্য শট, মানে যে গুলিটা, বন্দুক আর গুলি। তো যখন গান থেকে তুই গুলি ছুটছিস, শটের ডিরেকশন এদিকে হয়, আর গানটা পিছনের দিকে একটা ফোর্স খায়। এটাই আমরা এলএমসিপি দিয়ে দেখবো যে সত্যি সত্যি রিকয়েলিংটা হয় কিনা। আচ্ছা, প্রথমে বলি, গান আর শট এটা একটা সিস্টেম হিসেবে ভাবতে পারি, রাইট? তো এটা এটা একটা নিজস্ব সিস্টেম, এদের সাথে এটা আইসোলেটেড, এদের সাথে সারাউন্ডিং এর কোনো সম্পর্ক নেই। গান গান শটের ওপর ফোর্স দিচ্ছে, তো তাই জন্য শটটা বেরোচ্ছে, আর শটটাও ইটসেলফ গানকে একটা রিকয়েল ফোর্স দিচ্ছে। তো দে আর আইসোলেটেড, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, সো এলএমসিপি হোল্ড, রাইট? যে এলএমসিপি হোল্ডস, এটাকে আমরা এলএমসিপি প্রিন্সিপাল আমরা পড়েছি, যে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম দুটো ইকুয়াল হয়। তো আমাদের আবার মতলব ইয়ে করে নি, মনে করে নি, m1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু ছিল m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এটা দুটো পার্টিকেলের জন্য ছিল। এরকম নয় যে অলওয়েজ তো সিস্টেমে দুটো পার্টিকেল থাকবে। যদি তিনটে পার্টিকেল থাকে, তাহলে এখানে আরেকটা টার্ম যোগ হবে, m3 u3 প্লাস এদিকে m3 v3। ঠিক আছে? তো লাকিলি আমাদের এই সিস্টেমটাতেও দুটো পার্টিকেল আছে, তো আমাদের m3 টার্মটা আর লাগবে না, জাস্ট দুটোতেই কাজ চলে যাবে। আচ্ছা, তাহলে এবার ডিফাইন করে কিছু, যে লেট আস সে মাস অফ গান। মাস অফ গানটাকে বললাম বিগ এম, গান বড় শটের থেকে, সো জাস্ট সে ইট বিগ এম। আর মাস অফ শট, দ্যাট ইজ স্মল এম। ঠিক আছে? এবার কেউ আমাকে বলতো দেখি, গান আর শটের ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? ম্যাম 0 হবে। 0 ম্যাডাম। ভেরি গুড। তো ইনিশিয়াল ভেলোসিটি অফ গান অ্যান্ড শট 0, কারণ ইনিশিয়ালে কোনো ফোর্স নেই, গান শটও গানের ভেতর আছে, আর গানও কিছু করছে না। সো ইনিশিয়াল ভেলোসিটি অফ গান অ্যান্ড শট ইজ 0। তাহলে তাহলে ইউ ওয়ান যদি বলি যে ইনিশিয়াল ভেলোসিটি ইয়ের, কি বলবো, শটের, ছোট তো, হ্যাঁ ইউ1, তাহলে ইউ1ও 0 আর এদিকে ইউ2ও 0। ঠিক আছে? এবার ফাইনাল ভেলোসিটিতে আসি। ফাইনাল ভেলোসিটি অফ গান, লেটস সে v2। ঠিক আছে? আর ফাইনাল ভেলোসিটি অফ শট হচ্ছে v1, রাইট? তাহলে শট হচ্ছে v1, তাহলে এই অ্যারোতে এখানে v1, এটা ফাইনাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল v2, রাইট? সরি, ফাইনাল অফ গান v2। ঠিক আছে? এবারে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল লাগা, সব জানিস, মাস জানিস, ভেলোসিটি জানিস, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল লাগাই। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল কি বলছে? ইনিশিয়াল এই জিনিসটা, রাইট? আমি লিখছি না আর। সো ফ্রম এলএমসিপি কি লিখতে পারি? ইনিশিয়ালি ইউ1 ইউ2 কি 0, তাহলে
m1 এটাকে যদি m1 ভাবি, ছোটটাকে m1 ভাবি, ম্যাম m ইন্টু 0 প্লাস 1 সেকেন্ড m ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে রে? ম্যাম বড় এম ভি2 প্লাস ছোট এম ভি1। গুড, বড় m v2 ছোট m v1। এবারে v2 টা বার কর দেখে, এখান থেকে ক্যালকুলেট কর। যদি ক্যালকুলেট করিস তাহলে v2 হবে মাইনাস v m v1 বাই M1 by M2 m m2 মানে কোথায়? M Capital M। capital আচ্ছা, এগুলো খুব খেয়াল রাখিস কিন্তু, জাস্ট এই ফর্মুলা আছে যে এটাই বসিয়ে দেবো তা নয়, তোকে অঙ্কে তুই কি ধরেছিস সেটাই বসাবি। আচ্ছা এইটা এবার তাহলে হলো রিকয়েল, বোঝা গেল? মাইনাস সাইন মানে কি, v1 যেদিকে, v1 যদি এদিকে বসে আছে তাহলে মাইনাস অফ v1 মানে কি, v1 যদি এদিকে হয় তাহলে মাইনাস অফ v1 v2 টা হবে এদিকে, মাইনাস অফ v1 মানে ওর উল্টো দিকে, রাইট? তো এখান থেকে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল থেকে আমরা রিকয়েল জিনিসটা বুঝতে পারলাম যে সবসময় যদি শর্ট সামনের দিকে যায় গানটা পেছনের দিকে সরবেই। এবার কতটা সরবে সেটা ডিপেন্ড করবে এই জিনিসটার উপর, এই পুরো জিনিসটার উপর, এই মাসটা। এবার তুই ভালো করে ভেবে দেখ, যদি বিগ এম, আবার পেছনের পেজে যাই, আচ্ছা কি ছিল, v2 ইজ ইকুয়ালস টু মাইনাস m v1 বাই m, এই ছিল। এবার তুই দেখ এম যত বেশি হবে কি হবে রে, এম যদি বেশি হয়, এম ইজ হাই ইফ, তাহলে v2 টা কি হবে? V2 টা কম হবে তাহলে। কমে যাবে ম্যাম। v2 লো হয়ে যাবে। এই জন্য আমি এক্ষুনি বললাম যদি মাস যদি বেশি হয় তাহলে ভেলোসিটিও কম হবে, ঠিক আছে? আর এই এমটা যদি শর্টটা কি হবে রে, সবসময় এই এমটার উপর ডিপেন্ড করবে, মানে এই এম বাই এম এই ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করবে এই কতটা ভেলোসিটি ও পাবে, ঠিক আছে? আবার আরেকটা জিনিসও মনে করিস, এই v1 যত বেশি ভেলোসিটি দিয়ে তুই বন্দুকের গুলিটাকে ছুটতে চাইবি তত বেশি ভেলোসিটি নিয়ে ও পিছনে কিন্তু রিকয়েল হবে, ঠিক আছে? তো আচ্ছা, এই জন্যই ওই বন্দুক আর গুলির মধ্যে এটাই পার্থক্য যে গুলি যখন ছুড়িস তখন সেটা কোনো মানুষকে মেরে দেয়, তো কি মানে ওটার ভেলোসিটি অনেক বেশি হয়, তো বডিকে পেনিট্রেট করে দেয় ওই শটটা। কিন্তু বন্দুক কিন্তু মাসটা বেশি হওয়ার জন্য, বন্দুকে যেহেতু মাস হাই, ক্যাপিটাল এমটা যেহেতু হাই, তাহলে ওর ভেলোসিটিটা লো হয় বলে কিন্তু তুই দুম করে মুখের সামনে ধাক্কা খাস না বন্দুক দিয়ে গুলি ছোড়ার পরে। বাট যাকে গুলি ছুটছিস, এই v1টা যেহেতু অনেক বেশি আর এই এমটা যেহেতু, গুলির মাসটা যেহেতু অনেক ছোট, তার ফলে ও গিয়ে ওটাকে হার্ম করতে পারে মানুষ। তো দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। আরো একটা এক্সাম্পল হয় যেটা অঙ্ক করবো না, জাস্ট থিওরিটিক্যালি মনে রাখিস, সেটা হচ্ছে যখন বোট থেকে জাম্প ফ্রম বোট, জাম্পিং ফ্রম বোট, যখন নৌকো থেকে ঝাঁপ দিস, দেখবি নৌকো থেকে যখন লাফাস নৌকোটা পিছনের দিকে সরে যায় সব সময়। যে কোনো নৌকো যখন নৌকায় উঠিস, কেউ যদি দক্ষিণেশ্বর বা লাইক আমি জানি না যেখানে ওই গঙ্গায় যদি কেউ নৌকোতে চড়ে কোথাও যাস, তাহলে উঠতে গিয়ে দেখবি অলওয়েজ তাই হয়, যে যখনই উঠবি বা ওখান থেকে লাফাবি তখন নৌকোটা সরে যায়, ওঠার সময় ওঠার সময় এই দিক মানে উল্টো দিকে সরে, আর যখন লাফাবি তখন পিছনের দিকে সরে যাবে। তো দিস ইজ অলসো দ্য লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। তো আরো আরেকটা কেস আছে যে ম্যাম বন্দুকেটা আরেকবার একটু বলবেন ম্যাম? কেস আছে রকেটের, তো সেটা আমি পরের ক্লাসে ডিসকাস করব। বাট হ্যাঁ, বন্দুকেরটা কি বলবো বল, কোথায় বলবো বন্ধু? ম্যাম এই লাস্টে যেটা বলেন না আপনি, মানে না এই স্লাইড না, ওই পরের স্লাইডে আপনি লাস্টে এটা বলেন না, ওটা কেমন কেটে কেটে এলো, বুঝতে পারলাম। ওটা আরেকবার একটু বলবেন কি বন্দুকটা? যে লাইক বন্দুকটা পিছনের দিকে সরলে তোর কেন লাগে না, মানে যে বন্দুক থেকে গুলি ছুটছে লোকটা, তো সে কেন হার্ম হয় না, আর গুলিটা কেন অন্য মানুষকে গিয়ে হার্ম করে, মেরে দেয়? তার কারণ গুলিটার ভেলোসিটি v1টা অনেক বেশি হাই হয়, v1টা অনেক বেশি হাই হয় বলে ওর ভেলোসিটিটা গিয়ে পেনিট্রেট করে দেয় বন্দুকটাকে। আর এবার তো তুই বলতে পারিস যে v1 হাই হলে v2 ও হাই হওয়া উচিত, ওরা তো ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু v1 কে কভার করছে m বাই m, রাইট? এই যে এই টার্মটা স্মল m বাই ক্যাপিটাল m, এই টার্মটা কভার করছে, রাইট? ওটা মাল্টিপ্লাই হয়ে বসে আছে। তাহলে v1 যতই বেশি হোক না কেন এই mটা ছোট আর এই ক্যাপিটাল এমটা হাই, মানে কি পুরো টার্মটা খুব স্মল, মানে এমটা তো ছোট ছেড়েই দে, তার উপর আবার ক্যাপিটাল এমটা মানে বাই হয়ে বসে আছে, ক্যাপিটাল এমটা অনেক বেশি, তাহলে পুরো টার্মটা খুব ছোট। তাহলে যে কোনো ছোট জিনিস যতই বড় ভেলোসিটির সাথে গুণ হোক না কেন, v2টা ভেরি স্মলই হবে। তো এই জন্য তুই ধাক্কা খাস না, মানে
তোর কোনো হার্ম হয় না, অথচ তুই যাকে গুলি করছিস সে মরে যায়।